জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। During this pandemic, I feel proud to be a resource person of a new online video class. Please maintain health rules. Subject Physics, Program BSc Honours Third Year, Course Code 232701, Course Name Atomic and Molecular Physics, Lecture number 6, Topic Hydrogen Atom Spectra. এই সম্পর্কে ডিসকাস করব আমি ডক্টর রুহুল কুদ্দুস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ক্যাম্পাস। আজকে এই টপিকের আন্ডারে আমি যে সাব টপিকগুলো ডিসকাস করব সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রা, এমিশন স্পেকট্রা, অ্যাবজর্পশন স্পেকট্রা, derivation of nth energy level of orbital electron, Bohr's formula for hydrogen spectrum, Balmer formula, transition of electron from for hydrogen atom, visible spectrum. তো প্রথমে কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রামটা কি? এই ডায়াগ্রাম দেখলে, এই কালার ডায়াগ্রামটা দেখলে সেটা ক্লিয়ার বোঝা যায় যে এটা হচ্ছে কালার ডিস্ট্রিবিউশন, যেখানে কোনো একটা কালারের সাথে আরেকটা কালারের কোনো গ্যাপ নাই। এই কন্টিনিউয়াস স্পেকট্রাম প্রথম ব্যাখ্যা করেন স্যার আইজাক নিউটন 1670 সালে। If you shine sunlight through prism and if you observe, you will get that continuous rainbow of different colors. এই এখানে নিচের ডায়াগ্রামে সেটা দেখানো আছে। হোয়াইট লাইট যদি প্রিজম দিয়ে পাস করানো হয় তাহলে এখানে 7 কালারের একটা স্পেকট্রাম পাওয়া যাবে এবং এখানে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনটা পাওয়া যাবে। এমিশন স্পেকট্রাম, প্রথমে আমরা কালার ব্যান্ডগুলো দেখি। এখানে একটা স্পেসিফিক কালার ব্যান্ড 400 ন্যানোমিটার, এর একটু লঙ্গার ওয়েভলেন্থে। 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আমরা মাত্র একটা, দুইটা, তিনটা, চারটা, ন্যারো 5টা কালার পাই। এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের এমিশন স্পেকট্রাম, যেটা ফার্স্ট ডিসক্রাইব করেন মিস্টার হার্শেল। ইনি 1826 সালে উনি এটা ডিসক্রাইব করেন। তোমরাও যদি এটা দেখতে চাও তাহলে যে কোনো হট গ্যাস থেকে যে লাইট এমিট করে সেটা যদি একটা স্পেকট্রোস্কোপ দিয়ে স্টাডি করতে চাও তাহলে ফিজিক্স ল্যাবে দেখবে কতগুলো স্পেসিফিক মনোক্রোমেটিক লাইন্স এখান থেকে বের হয়ে আসে। এমিশন লাইন স্পেকট্রাম এর সম্পর্কে আরো ক্লিয়ার এই ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এখানে হট ক্লাউড গ্যাস, সেখান থেকে ডিফারেন্ট লাইট এমিট হচ্ছে। সেই লাইটগুলোকে যদি প্রিজম দিয়ে এই স্কিডে যদি ফোকাস করা হয়, প্রজেক্ট করা হয়, তাহলে এই স্পেসিফিক কালারগুলো অবজার্ভ হবে এবং সেগুলা পরের একটা গ্রাফে ইন্টেন্সিটি এগেইনস্ট ওয়েভলেন্থ গ্রাফিক্যালি শো করা হয়েছে। তো স্পেসিফিক কতগুলো ওয়েভলেন্থে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম এবং সেগুলো এই করেসপন্ডিং কালারের ইন্টেন্সিটি। Next, absorption spectrum. Gas atoms absorb the same wavelength as they usually emit and results in an absorption line spectrum. অর্থাৎ হট গ্যাস যে লাইট যে স্পেসিফিক কালার এমিট করে, সেম কোল্ড গ্যাস ওই স্পেসিফিক কালারটা অ্যাবজর্ব করে। আমি যদি একটু ক্লিয়ার করে এক্সপ্লেইন করি তাহলে যদি আমি মনে করি যে এখানে দুটা এলিমেন্ট আছে, হাইড্রোজেন আর হিলিয়াম, তাহলে হাইড্রোজেন সাপোজ লাইন 1 এমিট করে ল্যামডা 1 আর হিলিয়াম এমিট করে ল্যামডা 2 এবং সাপোজ ল্যামডা 3, আর হাইড্রোজেন এমিট করে আরেকটা ল্যামডা 4। আর এখানে যদি হাইড্রোজেন গ্যাস থাকে তাহলে সে যখন এই কোল্ড হাইড্রোজেন গ্যাস আর এটা হট হাইড্রোজেন গ্যাস, তো এই কোল্ড হাইড্রোজেন গ্যাস দিয়ে যখন লাইটটা পাস করবে তখন শুধুমাত্র ল্যামডা 2 এবং ল্যামডা 3 পাস করবে,
ল্যামডা 1 এবং ল্যামডা 4 এটা কোল্ড হাইড্রোজেন গ্যাস অ্যাবজর্ব করে নেবে এবং করেসপন্ডিং স্পেসিফিক রিজিয়নগুলোতে ব্ল্যাক লাইন বা ডার্ক লাইন অবজার্ভ হবে, যেটা এরপরে গ্রাফিক্যালি এক্সপ্লেইন করা হয়েছে। এই গ্রাফে ওয়াই অ্যাক্সিসে ইন্টেন্সিটি এবং এক্স অ্যাক্সিসে ল্যামডা, অর্থাৎ করেসপন্ডিং স্পেসিফিক কিছু ওয়েভলেন্থে ইন্টেন্সিটি শার্পলি ফল করছে, অর্থাৎ ওইখানে ডার্ক লাইন অবজার্ভ হয়েছে। এই স্লাইডে কন্টিনিউয়াস স্পেকট্রাম, এমিশন লাইন স্পেকট্রাম এবং অ্যাবজর্পশন লাইন স্পেকট্রামের একটা কম্পারেটিভ পিকচার দেওয়া আছে। তিনটা একসাথে দেখলে এই করসপন্ডিং ডিফারেন্সটা ক্লিয়ার বোঝা যায় যে ফার্স্ট কালার্ড ব্যান্ডে কোনো গ্যাপ নাই, সেকেন্ড কালার্ড ব্যান্ডে স্পেসিফিক কতগুলা কালার আছে যেটাকে বলা হয় এমিশন লাইন স্পেকট্রাম, রিপিট লাইন স্পেকট্রাম, আর থার্ড স্পেকট্রামে দেখা যাচ্ছে ওই স্পেসিফিক কালারগুলোতে ব্ল্যাক লাইন চলে এসছে, এটা হলো অ্যাবজর্পশন লাইন স্পেকট্রাম। emission spectrum of hydrogen atom, এইখানে ডায়াগ্রামে এনার্জি লেভেল অফ হাইড্রোজেন অ্যাটম দেওয়া আছে, গ্রাউন্ড স্টেট, তারপরে এগুলো আছে এক্সাইটেড স্টেট। যখন একটা ইলেকট্রন ডি এক্সাইটেশন হয়, ডি এক্সাইটেশন মানে যখন এক্সাইটেড লেভেল থেকে গ্রাউন্ড স্টেটে অথবা হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে জাম্প করে, তখন এই এনার্জি লেভেলের ডিফারেন্সের করেসপন্ডিং এনার্জির একটা ফোটন ওখান থেকে এমিট করে, এটাকে বলা হচ্ছে ডি এক্সাইটেশন। এবং এই ডিফারেন্ট ট্রানজিশন লেভেলের কারণেই হাইড্রোজেনের এমিশন স্পেকট্রাম প্রডিউস হয়। আর্টিফিশিয়াল লাইটের এক্সপ্লেনেশনও সেম। এখানে রাইট সাইডে একটা সার্কিট দেখানো আছে, গ্যাস ডিসচার্জ টিউব, ক্যাপাসিটর, ভ্যারিয়েবল ডিসি সাপ্লাই। সার্কিটটা যদি আমরা কমপ্লিট করি তখন এই গ্যাস ডিসচার্জ টিউব, অর্থাৎ এই টিউবের মধ্যে একটা গ্যাস আছে, মেবি নিয়ন অথবা হিলিয়াম অথবা ফসফরাস। সেখানে যদি ভোল্টেজ সাপ্লাই করা হয় তাহলে এই হাই ভোল্টেজের কারণে গ্যাস প্রথমে আয়োনাইজ হবে, অর্থাৎ এর ইলেকট্রনগুলোকে সে ফ্রি করে দিবে, তারপরে সেই ফ্রি ইলেকট্রনগুলা এই একটা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে মুভ করবে, একটা কারেন্ট জেনারেশন হবে, গ্যাস ওভারহিটেড হবে, হওয়ার পরে গ্যাসের ইলেকট্রনগুলা লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে জাম্প করবে, গেইনিং এনার্জি, ইলেকট্রন উইল জাম্প ফ্রম লোয়ার এনার্জি লেভেল টু হায়ার এনার্জি লেভেল। There are different energy levels, তো ট্রানজিশন করার পরে এই যে হায়ার এক্সাইটেড এনার্জি লেভেল, সেখানে সে বেশিক্ষণ স্টে করতে পারবে না, আবার এখান থেকে সে ব্যাক করা শুরু করবে। যখন ব্যাক করবে তখন ওইখান থেকে যে লাইট এমিট হবে সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল লাইট। এবং এখানে এই ডিফারেন্ট ট্রানজিশন লেভেলের কারণে ডিফারেন্ট ওয়েভলেন্থের কালার এমিট হবে, যে কালারগুলোকে এখানে এমিশন লাইন স্পেকট্রাম হিসেবে পরে কালার ব্যান্ডে শো করা হয়েছে। এখন আমরা একটা ইলেকট্রন যে ডিফারেন্ট অরবিটে থাকতে পারে তার এনার্জি লেভেলের ইকুয়েশন ড্রাইভ করব। এখানে এন বলতে nth ইলেকট্রন অরবিটাল লেভেল বিন করা হয়েছে। এন এর ভ্যালু ফার্স্ট অরবিট হতে পারে, সেকেন্ড অরবিট হতে পারে, n 1 2 3 এভাবে কোনো ইন্টিজার হতে পারে। তো ইলেকট্রনের মোশনের জন্য তার কাইনেটিক এনার্জি আছে, সেই প্রথমে আমরা কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা খুঁজে বের করব। এখানে m ইকুয়াল টু মাস অফ ইলেকট্রন, আর n হচ্ছে nth radius of nth orbital electron of hydrogen atom, vn হচ্ছে speed of electron of nth orbital electron, minus e charge of electron এবং plus e charge of the nucleus অথবা নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেই প্রোটনের চার্জ। তো আমরা জানি কাইনেটিক এনার্জি, আমরা প্রথমে সেন্ট্রিপিটাল ফোর্স থেকে একটা ইকুয়েশন mv স্কয়ারের ইকুয়েশন বের করব, পরে সেখান থেকে ফাইনালি কাইনেটিক এনার্জির ইকুয়েশন বের করব। তো সেন্ট্রিপিটাল ফোর্সটা কিসের সেন্ট্রিপিটাল ফোর্স? ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে অরবিট করে, তাহলে এই সার্কুলার মোশনের জন্য তার একটা সেন্ট্রিপিটাল ফোর্সের প্রয়োজন আছে। এই সেন্ট্রিপিটাল ফোর্স
ইলেকট্রনের তো কোনো ইঞ্জিন নাই, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের সোর্স কি? দ্যাট উড বি প্রোভাইডেড বাই কুলম্ব ফোর্স। আমরা জানি সেন্ট্রিপিটাল ফোর্সের ইকুয়েশন mv স্কয়ার বাই r, আর কুলম্ব ফোর্সের ইকুয়েশন আমরা জানি k q1 q2 বাই d স্কয়ার, যেখানে q1 আর q2 হচ্ছে দুইটা চার্জ, আর d হচ্ছে তাদের মিন সেপারেশন, k 1 বাই 4 পাই এপসিলন নট। এপসিলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তো এখানে আমরা q1 বলতে হাইড্রোজেনের নিউক্লিয়াসের চার্জ অর্থাৎ প্লাস ই, q2 বলতে ইলেকট্রনের চার্জ মাইনাস ই, এগুলা ইউজ করলে আমরা দেখি যে mv স্কয়ার বাই r ইকুয়াল টু 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন নট ইনটু e স্কয়ার বাই r স্কয়ার n। সেখান থেকে আমাদের টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জির ইকুয়েশন বের করা। তো কাইনেটিক এনার্জির মধ্যে আমরা জানি হাফ mv স্কয়ার, তো সরাসরি আমরা ভিটা পাচ্ছি না, তো mv স্কয়ার যদি আমরা সাবজেক্ট করি তাহলে দেখব 1 বাই 4 পাই এপসিলন নট e স্কয়ার বাই rn। So the revolving electron in the circular orbit has linear speed v n, and hence it possesses kinetic energy. So its kinetic energy k equal to half mv square. এখন এখানে এই mv স্কয়ার যেটা এর আগের স্লাইডে আছে 1 divided by 4 pi epsilon naught e square by rn, এই ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা আসবে হাফ ইনটু 1 by 4 pi epsilon naught e square by rn। তো এটাকে যদি সিম্পলিফাই করি আমরা দেখব কাইনেটিক এনার্জি ইকুয়াল টু e square divided by 8 pi epsilon naught rn, where rn is the radius of nth orbit. এখন আমরা এরপরে ফোকাস করব ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জির বিষয়ে। আমরা জানি পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু, পোটেনশিয়াল এনার্জি বলতে অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি মিন করা হয়েছে। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু চার্জ ইনটু পোটেনশিয়াল ডিফারেন্স। কিসের ইলেকট্রন পোটেনশিয়াল এনার্জি? ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি। তাহলে ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি মাইনাস চার্জ হবে মাইনাস ই, আর পোটেনশিয়াল ডিফারেন্স হবে ভি পোটেনশিয়াল। সো মাইনাস ই ইনটু ভি অর্থাৎ ইভি, অনেক সময় এটাকে ইলেকট্রন ভোল্টও বলা হয়ে থাকে। সো এখন এই ভি কে যদি আমরা ফার্দার সিম্পলিফাই করি তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি আমরা আরো সিম্পলিফাইড ফর্মের ইকুয়েশন পাবো। সো এই আমরা নরমালি কোনো একটা চার্জের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল ইকুয়েশন আমরা জানি কে কিউ বাই ডি। ইলেকট্রিক পোটেনশিয়াল k ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন নট। কি হচ্ছে, যদি আমরা হাইড্রোজেন অ্যাটমের কথা চিন্তা করি তাহলে নিউক্লিয়াসের চার্জ e, আর নিউক্লিয়াস থেকে যে পয়েন্টে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বের করব সেই পয়েন্টের রেডিয়াস যদি ডিসটেন্স যদি rn ধরি তাহলে আমাদের v এর ইকুয়েশন আসে e ডিভাইড বাই 4 পাই এপসিলন নট rn। তাহলে এই ইকুয়েশনটা যদি এই পার্টটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের পোটেনশিয়াল এনার্জির ফাইনাল কনসেপ্ট আসে E স্কয়ার মাইনাস E স্কয়ার ডিভাইড বাই 4 পাই এপসিলন নট Rn। এখন এটা হচ্ছে নিউক্লিয়াস বা প্রোটন। হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটাই প্রোটন থাকে, তার সারাউন্ডিং এ ইলেকট্রন, নিউক্লিয়াসের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ। তাহলে তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, পজিশনগত কারণে তার পোটেনশিয়াল এনার্জি এবং মুভমেন্টের কারণে তার কাইনেটিক এনার্জি আছে, পজিশনগত কারণে তার পোটেনশিয়াল এনার্জি আছে। তাহলে টোটাল এনার্জি হবে সাম অফ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। সো পোটেনশিয়াল এনার্জি মানে মাইনাস ই স্কয়ার বাই 4 পাই এপসিলন নট rn, এবং কাইনেটিক এনার্জি হচ্ছে ই স্কয়ার বাই 8 পাই এপসিলন নট rn। এই দুটাকে যদি আমরা অ্যাডিশন করি আমাদের nth লেভেলের এনার্জি আসে মাইনাস 1 বাই 8 পাই এপসিলন নট E স্কয়ার বাই Rn।
এখানে rnটা হচ্ছে এর আগে বলেছি রেডিয়াস অফ দ্য nth অরবিট। সো রেডিয়াস অফ দ্য nth অরবিট সলভ করার পরে যদি আমরা এই ইকুয়েশনে rn কে রিপ্লেস করি তাহলে আমরা দেখব nth লেভেলের এনার্জি আসে En equal to minus 1 by 8 pi epsilon naught e square pi m e again e square, কারণ দুটো e square এসছে, একটা এসছে এখান থেকে আর একটা এসছে এখান থেকে। তো এটাকে ফার্দার সিম্পলিফাই করলে আমরা পাই En equal to minus m e to the power 4 divided by 8 epsilon naught square h square into 1 by n square. This is the general expression for energy level of electron in the nth orbit of Bohr's hydrogen atom. তাহলে এখানে n এর ভ্যালুটা, n হচ্ছে কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা অরবিটাল নাম্বার। n এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে ফার্স্ট লেভেলের এনার্জি পাবো m mass of electron, যেটা কনস্ট্যান্ট, e কনস্ট্যান্ট, এপসিলন নট এর ভ্যালু আমরা জানি, h এর ভ্যালু জানি। এগুলো সলভ করে ডিফারেন্ট এনার্জি লেভেলের এনার্জি ক্যালকুলেশন করতে পারবো। এখন আমরা প্রিভিয়াস ইকুয়েশনটা আরেকবার দেখি। এখানে টোটাল এনার্জিটা এসছে আমাদের নেগেটিভ। সো যদি আমরা এটা ক্যালকুলেশন করে এমন কোনো ভ্যালু পাই যে -13.6 ইলেকট্রন ভোল্ট, তার মানে এখানে টোটাল এনার্জিটা এসছে নেগেটিভ, অর্থাৎ এই নেগেটিভ এনার্জি রিপ্রেজেন্ট করে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে বন্ডেড থাকে। এই এনার্জিটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট এনার্জি বা বাইন্ডিং এনার্জি। এখন একটা ইলেকট্রন যদি এই এনার্জি থাকে -13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি থাকে তার, তাহলে তাকে ফ্রি করতে হলে এই যে ডিফারেন্ট হায়ার এনার্জি লেভেলগুলো আছে, একে যদি ফ্রি করতে হয় তাহলে যে এনার্জি দিতে হবে সেটা হচ্ছে +13.6 ইলেকট্রন ভোল্ট। Hence energy must be supplied to the electron in order to make it free from influence of nucleus. এখন আমরা যদি m e epsilon naught h এগুলা ফলো করি বা অবজার্ভ করি, দেখবো যে এগুলা সবগুলাই কনস্ট্যান্ট। তাহলে আমরা আমাদের টোটাল এনার্জির ইকুয়েশনে এই পার্টটাকে যদি কনস্ট্যান্ট হিসেবে ইন্ট্রোডিউস করি, আমরা পাই En equal to constant into 1 by n square, অর্থাৎ এনার্জি অফ nth অরবিটাল ইলেকট্রন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1 by n square, অথবা En nth এনার্জি লেভেল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু square of principal quantum number. Square En proportional to 1 by n square, অর্থাৎ n এর ভ্যালু যত ইনক্রিজ করবে e এর ভ্যালু তত ডিক্রিজ করবে। Amount of energy required to separate all nucleons from the nucleus is called binding energy of the nucleus. এটা অবশ্য আমাদের এখানে প্রয়োজন নাই। আমরা ইলেকট্রনের ট্রানজিশন, ইলেকট্রনের আয়োনাইজেশন এনার্জি, এগুলো নিয়ে এখানে ডিল করব। তো Bohr radius r equal to h square epsilon naught pi m e square into n square। এখানে n হচ্ছে অরবিট নাম্বার। সো যদি আমরা এটাকে জেনারেল ফর্মে, অর্থাৎ হাইড্রোজেন বাদে অন্য কোনো অ্যাটমের জন্য এই ইকুয়েশনটাকে লিখতে চাই, তাহলে জেনারেল ইকুয়েশনটা হবে for any atom En equal to আমি আবার ব্যাক করতেছি। En হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ
energy of nth orbit of any atom যার atomic number z। তাহলে En equal to minus m e to the power 4 8 pi epsilon naught square into z square by n square। তো এই কনস্ট্যান্ট ফিগারগুলোর মান যদি বসানো হয় তাহলে আমরা দেখব -21.76 into 10 to the power minus 19 জুল into z square by n square, এবং এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে আমরা পাই -13.6 ইলেকট্রন ভোল্ট into z square by n square। 1 electron volt equal to charge of 1 electron into 1 volt, অর্থাৎ 1.6 into 10 to the power minus 19 coulomb into 1 joule per coulomb। এটা হলো কনভার্সন ফ্যাক্টর -1.6 into 10 to the power minus 19 জুল। সেই কনসেপ্ট যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা জেনারেল এখানে যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে এটা বসাই তাহলে this should be minus 13.6 eV into z এর ভ্যালু হাইড্রোজেনে 1 এবং n এর ভ্যালু যদি 1 ধরি অর্থাৎ ফার্স্ট শেল, তাহলে হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেটের এনার্জি পাবো আমরা -13.6 ইলেকট্রন ভোল্ট। তো এখানে হাইড্রোজেনের এনার্জি লেভেলের স্ট্রাকচারাল ডায়াগ্রামটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেখানে হাইড্রোজেনের নিউক্লিয়াস একটা প্রোটন থাকে, তার সারাউন্ডিং এ অরবিটাল অরবিটগুলোকে সার্কুলার অরবিট হিসেবে দেখানো হয়েছে, এবং ইলেকট্রনের এনার্জি E equal to -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই n স্কয়ার। n এর ভ্যালু 1 2 3 যে কোনো ইন্টিজার বা কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেখানে n ফ্র্যাকশন হতে পারবে না। বোর রেডিয়াস r equal to n স্কয়ার into a naught, n এর ভ্যালু 1 হলে বোর রেডিয়াস r equal to a naught, অর্থাৎ ফার্স্ট অরবিটের অরবিটাল রেডিয়াস। এবং আমরা যদি এই এনার্জি এর করেসপন্ডিং ওয়েভলেন্থ ক্যালকুলেশন করি তাহলে দেখব যে ল্যামডা ইকুয়াল টু 2 পাই n ইনটু a naught, n এর ভ্যালু যে কোনো ইন্টিজার 1 2 3 এটসেট্রা। তো সেটাকে যদি এনার্জি লেভেল ডায়াগ্রামে হরিজন্টালি এক্সপ্রেস করা হয় তাহলে আমরা দেখব যে n ইকুয়াল টু 1 হলে হাইড্রোজেনের জন্য এটা -13.6 ইলেকট্রন ভোল্ট, এবং এই ইকুয়েশনটাতে n এর ভ্যালু 2 3 4 এগুলো বসালে আমরা করেসপন্ডিং এনার্জি লেভেলগুলো পাইবো, এবং n এর ভ্যালু যদি ইনফাইনাইট হয় তাহলে যে এনার্জি লেভেল আসবে সেটা এনার্জি হবে 0 ইলেকট্রন ভোল্ট। এবং একটা ইলেকট্রনকে যদি গ্রাউন্ড স্টেট থেকে একদম টপ মোস্ট ইলেকট্রনে নিয়ে যেতে পারি, ফ্রি করতে পারি, তাহলে সেটাকে বলা হবে আয়নাইজেশন প্রসেস, এবং আয়নাইজেশনের জন্য মিনিমাম এনার্জি প্রয়োজন হবে +13.6 ইলেকট্রন ভোল্ট। This is the ionization energy of hydrogen atom. এখন if an electron jumps from nth energy level to pth energy level, where n is greater than p, then the energy released by the emitted photon delta E equal to En minus EP, অর্থাৎ h c by lambda বা hf, f for frequency, lambda for wavelength। অর্থাৎ সাপোজ এটা E1, এটা EP, এটা En, এখান থেকে যদি এখানে ইলেকট্রন জাম্প করে তখন যে ফোটন এমিট করবে এখান থেকে, সেই লাইট ফোটনের এনার্জি ক্যালকুলেশন করতে হবে এই প্রসেসে। ইনিশিয়াল এনার্জি লেভেল, ইনিশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল এনার্জি। এখন আমরা এই যে ট্রানজিশন, ইলেকট্রনের ট্রানজিশন হায়ার লেভেল থেকে লোয়ার লেভেল, এই ট্রানজিশনের জন্য যে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, এনার্জি, সেটার ইকুয়েশন বালমার ফর্মুলা ফর স্পেকট্রাম লাইন, সেটা সম্পর্কে ডিসকাস করব। এখানে En হচ্ছে এনার্জি অফ nth অরবিটাল ইলেকট্রন, যেটা আমরা এর আগে ড্রাইভ করে বের করেছি m e to the power 4
divided by 8 epsilon naught square n square h square. এখন n আরেকটা লেভেল যদি আমরা p ধরি, n লেভেল আর p লেভেল, তাহলে p লেভেলের এনার্জি হবে EP equal to minus m e to the power 4 8 epsilon naught square p square into h square. এখন ইলেকট্রন ট্রানজিশনের কারণে যে এনার্জি ডিফারেন্স হবে, সেই এনার্জি ডিফারেন্সকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো minus m e to the power 4 8 epsilon naught square n square h square plus m e to the power 4 8 epsilon square p square h square that is equal to hf. এখানে h নিউ দেওয়া আছে, নিউ বা hf একই কথা, f for frequency, নিউ for frequency. তো এখান থেকে কমন ফ্যাক্টরগুলোকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে দেখব যে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর ইনটু 1 by p square minus 1 by n square. সো এই ফ্রিকোয়েন্সিকে যদি আমরা সাবজেক্ট করি, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু m into the power 4 8 epsilon square h to the power 3 into 1 by p square minus 1 by n square. আবার আমরা যদি ফ্রিকোয়েন্সিকে c by lambda দিয়ে রিপ্লেস করি তাহলে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, সেখানে আসবে c by lambda equal to m into the power 4 8 epsilon square h cube into 1 by p square minus 1 by n square. এখানে যদি আমরা 1 by lambda কে সাবজেক্ট করি তাহলে আমরা দেখব m into the power 4 8 epsilon square c h cube into 1 by p square minus 1 by n square. Here m, c, h, e, epsilon naught are constant. So all these factors are constant. সেক্ষেত্রে এই কনস্ট্যান্টকে যদি একটা নিউ কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্টকে একটা নিউ কনস্ট্যান্ট অর্থাৎ r ধরা হয়, যেখানে r কে বলা হচ্ছে রিডবার কনস্ট্যান্ট, এবং এই ফ্যাক্টরগুলোর ভ্যালু বসালে আমরা রিডবার কনস্ট্যান্টের ভ্যালু পাবো 1.097 into 10 to the power 7 per meter. সেক্ষেত্রে 1 by lambda অর্থাৎ 1 inverse of the wavelength আসে 1 r into 1 by p square minus 1 by n square. এটাকে আমরা এভাবেও বলতে পারি r into, আমাদের এর আগের ডায়াগ্রামে n ছিল ইনিশিয়াল স্টেট, p ছিল ফাইনাল স্টেট। এই যে এখানে n ছিল ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল এনার্জি স্টেট, আর p হলো ফাইনাল এনার্জি লেভেল। তো ফাইনাল এনার্জি লেভেলকে যদি আমরা nf ধরি আর ইনিশিয়াল লেভেলকে যদি ni ধরি তাহলে n কে আমরা ni এবং p কে nf এ কনভার্ট রিপ্লেস করতে পারবো। অর্থাৎ n কে যদি আমরা ni আর p কে যদি আমরা nf ধরি তাহলে আমাদের ফাইনাল ফর্মুলাটা আসে 1 by lambda equal to r into 1 divided by nf square minus 1 by ni square. এটাই হচ্ছে বালমার ফর্মুলা ফর হাইড্রোজেন স্পেকট্রাম, nf ফাইনাল স্টেট আর ni or ইনিশিয়াল স্টেট বা অরিজিনাল স্টেট যেখান থেকে ইলেকট্রনটা ট্রানজিশন হয়। J.J. Balmer discovers in 1885 that the quantized or the discrete visible emission spectrum of the hydrogen follows a mathematical formula. He found the following expression for the wavelength of the absorption line completely empirically. He did not provide any physical explanation for it. যেটা একটু আগে আমি এর আগের স্লাইডে ডিসকাস করলাম, 1 by lambda equal to r into 1 by nf square minus 1 by ni square, এবং যেখানে r এর ভ্যালুটা এখানে
দেখানো হয়েছিল। সো এই যে NA ফাইনাল স্টেট, তার যদি ডিফারেন্ট ভ্যালু আমরা ধরি NF1 বা NF2 কিংবা NF এর ভ্যালু 3, 4, 5, তাহলে যে ওয়েভলেন্থ গুলা এমিট করবে সেই ওয়েভলেন্থ গুলার ডিফারেন্ট ওয়েভলেন্থ আসবে এবং তার কালার ডিফারেন্ট হবে এবং এক একটা ফাইনাল স্টেটের জন্য এক এক ধরনের সিরিজ আসে। সেই সিরিজগুলোকে নাম দেওয়া হয় লেম্যান সিরিজ, বালমার সিরিজ, প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, প্রিফান্ড সিরিজ, এটসেট্রা। সো এই NF এর ভ্যালুর উপরে ডিপেন্ড করে এখানে একটা ট্রানজিশন লেভেল দেখানো আছে। NF এর ভ্যালু যদি 1 হয়, অর্থাৎ ফাইনাল স্টেট যদি গ্রাউন্ড স্টেট হয়, তাহলে যে সিরিজ আসে সেটাকে বলা হয় লেম্যান সিরিজ। NF এর ভ্যালু 1, আর NI এর ভ্যালু তখন হবে 2, 3, 4 and so on. NI cannot be equal to 1 for লেম্যান সিরিজ, but for Balmer series NF এর ভ্যালু হবে 2 আর NF হবে 2 আর NI হবে 3, 4, 5 and so on. সেক্ষেত্রে যে সিরিজ আছে সেটা বালমার সিরিজ। সিমিলারলি NF এর ভ্যালু যদি 3 হয়, তখন NI এর ভ্যালু হবে 4, 5, 6, 7 এবং ফর ব্র্যাকেট সিরিজ NF এর ভ্যালু যদি 4 হয়, তখন NI এর ভ্যালু হবে 5, 6, 7 এটসেট্রা। এইভাবে করে আমরা লেম্যান সিরিজ, বালমার সিরিজ, প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজকে আমরা ডেসক্রাইব করতে পারি। এখানে লেম্যান সিরিজটাকে পৃথকভাবে দেখানো আছে, যেখানে ফাইনাল স্টেটের ভ্যালু NF ইকুয়াল টু 1 আর NI এর ভ্যালু 2 অথবা 3 অথবা 4, কিন্তু এই যে এনার্জি লেভেলটা আসে, এনার্জি ডিফারেন্স NI এবং NF এর ভ্যালু, তার এনার্জি বেশি হওয়ার কারণে এটা ভিজিবল স্পেকট্রামের মধ্যে পড়ে না, এটা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন রিজিয়নে পড়ে। সো লেম্যান সিরিজ cannot be detected by normal human eye. বালমার সিরিজে ফাইনাল স্টেটে NF ইকুয়াল টু 2 আর NI ইকুয়াল টু 3, 4 or 5। সো সেখান থেকে যদি যে ট্রানজিশন এনার্জি লেভেলগুলো আসে, অর্থাৎ এখান থেকে যে ফোটনগুলো এমিট করবে অথবা এখান থেকে যে ফোটন এমিট করবে, সেগুলার ফ্রিকোয়েন্সি ভিজিবল রেঞ্জের মধ্যে পড়বে এবং এই বালমার সিরিজ দ্যাট ক্যান বি ডিটেক্টেড বাই naked eye. সো ভিজিবল স্পেকট্রামের রিজন আমরা পাইলাম কি, বালমার সিরিজ ইজ দ্য ভিজিবল region of the visible spectrum for hydrogen atom. If we change NI to 3, we get that lambda equal to 656 nanometer, which is the wavelength of red color. NF এর ভ্যালু 2, NI এর ভ্যালু যদি 4 নেই, তাহলে ল্যামডা, আমরা এর আগে যে ইকুয়েশনটা ডেরাইভ করলাম 1 by lambda equal to R into 1 by NF square minus 1 by NI square, সেই ইকুয়েশনে যদি NF2 আর NI এর ভ্যালু যদি 4 ইউজ করি, তাহলে ল্যামডা আসবে 486 ন্যানোমিটার অর্থাৎ গ্রিন কালার। NI যদি 5 ইউজ করি, ল্যামডা আসবে 433 ন্যানোমিটার ব্লু কালার, এবং NI যদি 6 ইউজ করি, তাহলে ল্যামডা আসবে 410 ন্যানোমিটার পার্পল কালার। So Balmer equation describes the observed spectrum more accurately, more clearly. So this is about the detail of hydrogen spectrum. এগুলা এই স্লাইডগুলা প্রডিউস করার জন্য আমি ইউজ করেছি আর্থার বেইজারের কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স এবং অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স, written by N. Subramaniam and Brijlal. তোমরা যদি ফার্দার স্টাডি করতে চাও, তাহলে এই বই দুটো তোমরা পড়তে পারো, এবং এট দ্য সেম টাইম যদি তোমাদের ফার্দার কোনো কোশ্চেন থাকে, সো তোমরা আমার এই স্লাইডগুলোর প্রথমেই আমার ইমেইল আইডি দেওয়া আছে, ওখানে আমাকে ইমেইল করতে পারো, আমি তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল।